সিস্টেম নিয়ে ডিসকাশন করছিলাম। সো আমাদের গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, কন্ট্রা ভাউচার এবং জার্নাল ভাউচার বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং ট্রানজাকশনস আমরা রেকর্ড করতে পারি থ্রু আওয়ার ট্রানজাকশন মডিউলস। এই ভিডিওটাতে আমরা দেখব চেক রেজিস্টার। সো আমরা চেক রিসিভ করি বা চেক পেমেন্ট করি, যেটাই করি না কেন, স্টিল আমরা এটা চেক রেজিস্টার থেকে সেটেল করছি না, এই চেক রেজিস্টারে চেকটা থেকে যাবে। তো আমরা যদি চেক রেজিস্টার মডিউলে ক্লিক করি তাহলে দুটো চেক আছে, একটা হচ্ছে চেক রিসিপ্ট, এই চেকটা আমরা পেয়েছি, আরেকজন আমাদেরকে চেক দিয়েছে, আজকে ডেটের চেক। দেন চেক ইস্যু, এই চেকটা আমরা আরেকজনকে দিয়েছি, ঠিক আছে। সো দুটো চেক এখানে আছে, একটা চেক রিসিপ্ট, একটা চেক ইস্যু, ঠিক আছে। এখানে চেকগুলো সাধারণত সেটেল না হওয়া পর্যন্ত চেকগুলো এখানে ভিউ হবে এবং চেকগুলো পেমেন্ট ডেট ওয়াইজ, যেটা নিয়ারেস্ট পেমেন্ট ডেট এটা উপরের দিকে থাকবে। যেমন এটা আজকের ডেট, এটা উপরে আছে, ঠিক আছে। এটা 15 তারিখ, পর মাসের 15 তারিখ ডেট, এটা কি পরে আছে, ঠিক আছে। এখন এখানে কিছু ফাংশন আছে। ফাংশন গুলো হচ্ছে, একটা চেক যখন আমরা দেই বা আমাদেরকে দেয়, দেওয়ার পরে পাস হওয়ার আগ পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, একটা ঘটনা ফর এক্সাম্পল, যে চেকটা আমরা 15 তারিখ দিয়েছি, বাট 15 তারিখ আসার পরে আমরা দেখলাম যে আমাদের অ্যাকাউন্টে যথেষ্ট টাকা নেই বা আমরা চেকটা আজকে পাস করাতে পারছি না, আমরা ব্যাংকে রিকোয়েস্ট করলাম যে চেকটা 3 দিন পরে নিতে। তাহলে এই চেকটা যে 3 দিন পরে গেছে, এই রেকর্ডটাও আমাদেরকে কি রাখতে হবে। তাহলে চেকে যদি কোনো প্রকার পেমেন্ট ডেট যদি চেঞ্জ হয়, আমরা চেঞ্জ ডেট থেকে সেটা চেঞ্জ করে দেবো। 15 তারিখ আমি বললাম কি না ভাই, এটা আপনি 18 তারিখ দিয়ে, আমি 18 তারিখ দিয়ে কি করলাম, আপডেট করে দিলাম, তাহলে আমার চেকের ডেটটা চেঞ্জ হয়ে গেল। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, একটা চেক ফুললি পেইডও হতে পারে, আবার পার্সিয়াল পেমেন্ট হতে পারে। অনেক সময় হয় কি, ফর এক্সাম্পল এই যে চেকটা 30,000 টাকা চেক আমাদেরকে দিয়েছিল, চেক পেমেন্ট ডেটে এসে বললো যে ভাই আমরা 30,000 টাকা পুরোটা আজকে ম্যানেজ করতে পারি না, পুরোটা দিতে পারছি না, আমি আপনাকে 10,000 টাকা ক্যাশ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বাকি টাকাটা আমরা কি কয়েকদিন পরে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা করলাম কি, তাহলে এটা পার্সিয়ালি পেতে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা পেমেন্টে গেলাম। পেমেন্টে যাওয়ার পরে আমাকে সে অ্যাকচুয়ালি চেকের এগেইনস্টে ক্যাশে দিচ্ছে, কত টাকা দিচ্ছে, 10,000 টাকা, ঠিক আছে। আর বাকি 20,000 টাকাটা ওই চেকের এগেইনস্টে ডিউ থেকে যাচ্ছে, মেক পেমেন্ট। এখন পার্সিয়ালি পে করার পরে এই চেকটা আর কোনো ভ্যালু নাই অ্যাকচুয়ালি, কারণ 30,000 টাকা চেক, চেকে 30,000 টাকা অ্যামাউন্ট লেখা আছে, 10,000 টাকা পার্সিয়ালি পে করছে, আরো 20,000 টাকা চেকের রেজিস্টে আমরা পাবো, ঠিক আছে। বাট এই যে 30,000 টাকা চেক, এই চেকটা আসলে এক্স্যাক্টলি এটা আমরা চাইলেও ব্যাংক থেকে পাস করতে পারবো না, ঠিক আছে, কারণ চেক অলরেডি কি 20,000 টাকা আমরা চেকের বিল 20,000 টাকা হয়ে গেছে। তাহলে ইন দ্যাট কেস আবার কি হতে পারে, যে 20,000 টাকার জন্য একটা নতুন চেক উনি দিতে পারে, ঠিক আছে, অথবা 20,000 টাকা উনি পরবর্তী যে ডেটে দিবে সেই ডেটে উনি ক্যাশ দিয়ে দিতে পারে। যদি ক্যাশ দিয়ে দেয় তাহলে আমাদের কিছু করার নাই, আমরা পেমেন্টে গিয়ে আবারও তখন কি করব, যে 20,000 টাকা রিমেনিং ব্যালেন্স আছে, ওই 20,000 টাকা ক্যাশে কি করব, রিসিভ করব। আর যদি উনি বলে যে ভাই আমি এখন পে করতে পারছি না, 30,000 টাকা চেক আমি 10,000 টাকা প্রায় ক্যাশ দিচ্ছি, আর 20,000 টাকার জন্য নতুন একটা চেক দিচ্ছি যেটা 3 দিন পরে পে হবে, তাহলে চেক আসলে কি হচ্ছে, রি ইস্যু হচ্ছে। চেক কি হচ্ছে, রি ইস্যু হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা রি ইস্যুতে যাব। রি ইস্যুতে যাওয়ার পরে অলরেডি 30,000 টাকা থেকে 20,000 টাকা দিয়ে দিছে, ঠিক আছে। রিস্যুর সময় যদি নিজের আর কিছু টাকা দেয়, বললো কি ভাই আমি আরো আপনাকে 5,000 টাকা ক্যাশ দিচ্ছি, তাহলে আমি আরো 5,000 টাকা ক্যাশ পেলাম। তাহলে বাকি যে চেকটা উনি, ফর এক্সাম্পল উনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে একটা চেক দিচ্ছে, এটা আরো 3 দিন পরের চেক, ফর এক্সাম্পল আমি বললাম কি নেক্সট সানডে 3 তারিখের চেক, 3 তারিখের চেক দিচ্ছে, চেক নাম্বার, এটা চেক নাম্বার দিলাম, এবং চেক রিইস্যু অ্যামাউন্ট হচ্ছে 15,000, অটো ক্যালকুলেট, এটা অটো ক্যালকুলেটেড। 30,000 টাকা ছিল, 20,000 টাকা আগে ক্যাশ দিয়েছে, এখন রিইস্যুর সময় আরো 5,000 টাকা ক্যাশ দিয়ে দিচ্ছে, তার মানে 25,000 টাকা, সরি, 30,000 টাকার মধ্যে 10,000 টাকা আমাদেরকে ক্যাশ দিয়ে দিয়েছিল, এখন আরো 5,000 টাকা দিয়ে দিচ্ছে, তার মানে 15,000 টাকা, আর বাকি 15,000 টাকা একটা নতুন চেক কি হচ্ছে, রিইস্যু হচ্ছে। আমি যখন রিইস্যু করলাম, এই যে এখানে আছে, এটা হচ্ছে রিইস্যুড চেক, তার মানে এটা অরিজিনাল চেক না, এটা আরেকটা চেক দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আবার এই রিইস্যু চেক যখন
পেমেন্ট ডেট আসছে, ফর এক্সাম্পল উনি পুরোটাই কি করে দিয়েছে, পেমেন্ট করে দিয়েছে, আমরা ব্যাংকে জমা দিয়েছি, টাকাটা আমাদের ব্যাংকে ঢুকেছে, ব্যাংকে চেকটা জমা দিয়েছে এবং চেকটা কি হয়েছে, পাস হয়েছে। তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করে ওই টাকা অ্যামাউন্টটা দিব এবং মেক পেমেন্ট দিব, চেকটা চলে গেছে। এইভাবে ঠিক আমি যে চেক ইস্যু কোড থাকে সেম ভাবে আমি চেকের ডেট চেঞ্জ করতে পারি, পার্সিয়াল পেমেন্ট করতে পারি এবং কি চেক রিইস্যু করতে পারি। সিমিলার প্রসেসে চেক রিসিভ হোক আর চেক ইস্যুড হোক, অল দ্য প্রসেস আর সিমিলার। যেমন পেমেন্ট, এখানে পেমেন্ট আসলে আছে আমরা কোত্থেকে টাকাটা পে করছি, আমাদের ব্যাংক থেকে টাকাটা যাচ্ছে কিনা। ফর এক্সাম্পল এটা ব্যাংক থেকে আসলে টাকাটা গেছে, ব্যাংকের চেক, ব্যাংক থেকে টাকাটা গেছে, আমি 15,000 টাকা দিলাম, মেক পেমেন্ট দিলাম, তাহলে চেকটা পেমেন্ট হয়ে গেল। সো দিস ইজ দ্য অ্যাক্টিভিটি অফ চেক রেজিস্টার। আমরা এখানে আমাদের ইনকামিং এবং আউটগোয়িং সব ধরনের চেকই চেক রেজিস্টার থেকে ম্যানেজ করতে পারি। আমরা যদি এখন অ্যাকাউন্ট ট্রানজাকশনে যাই এবং ওই ট্রানজাকশন গুলো আমরা এখানে পাবো। এই যে চেক রেজিস্টারে 15,000 টাকা অ্যাডজাস্ট হয়েছে, ঠিক আছে, সবগুলো ট্রানজাকশনে আমরা এখানে কি এক্স্যাক্টলি সেম। এই যে চেক রেজিস্টারে 15,000 টাকা অ্যাডজাস্ট হয়েছে, ক্যাশ ইন হ্যান্ডে 5,000 টাকা পেয়েছিলাম, 30,000 টাকা চেক ছিল, 5,000 টাকা, সবগুলো এখানে কি আপনার ডিটেলস ট্রানজাকশন চলে আসছে। এই ট্রানজাকশনে আমি একটা জিনিস গত ভিডিওতে মিস করেছি, ট্রানজাকশনে আমরা চাইলে আবার যে কোনো সময় এই ট্রানজাকশনের ডিটেলস ভিউটা আমরা দেখতে পারি। এই যে ডিটেলস ভিউটা আমরা দেখতে পারি, এখান থেকে আমরা চাইলে আবার ট্রানজাকশনটা এডিট করতে পারি, যার পারমিশন থাকবে সে এডিট করতে পারবে। আবার যদি প্রয়োজন হয় আমরা এই ডিটেলসে গিয়ে ট্রানজাকশন ভুল যদি হয়ে থাকে, ভুল এন্ট্রি যদি হয়ে থাকে, তাহলে ডিলিটও করতে পারে। এটা ডিপেন্ডস অন দা ইউজার পারমিশন, যে ইউজারকে আমি পারমিশন দিয়েছি সেই ইউজার সেটা এডিট করতে পারবে না ডিলিট করতে পারবে। এখানে একটা কথা বলে রাখি যে ট্রানজাকশন আপনি ডিলিট করলেও এটা কিন্তু সিস্টেম থেকে ফুললি কখনো ডিলিট হয় না, ঠিক আছে, কোনো ট্রানজাকশন সিস্টেম থেকে ফুললি ডিলিট হয় না, এটা হয়তো আপনাকে ভিউ করবে না, বাট ডাটাটা কিন্তু থাকবে। অর্থাৎ পরবর্তীতে আমরা যে সিস্টেম লগ দেখি, সিস্টেম লগে আমরা ডাটা পাবো এই ট্রানজাকশনটা এই ঘটনা ঘটছিল, এটা কি হয়েছে, এই কারণে কি ডিলিট হয়েছে সেটা আমরা এখানে পাবো। সো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা অ্যাকাউন্টস রিপোর্ট নিয়ে ডিসকাশন করব, যে ট্রানজাকশন গুলো করেছি সেগুলো রিপোর্টে কিভাবে আসলে ভিউ হচ্ছে সেই রিপোর্ট গুলো আমরা ডিসকাশন করব।